বন্ধুরা, তোমাদের সাথে আমার যোগাযোগটা না থাকলে আমার তো একদম ভালো লাগে না। আর টিভিতে যত গানের অনুষ্ঠান দেখি, তাতে দেখি নিচুতলা থেকে উঠে আসা ছাত্রছাত্রীদের মধ্যে ঈশ্বর এমন সুর দিয়ে দেন, তারা নিজেদের সাধনার জোরেই কম্পিট করে বড়দের সাথে, এবং জুরিরাও বুঝতে পারে যে ও যে নিজে সাধনা করে যেটা করেছে, যেটা আয়ত্ত করেছে, ও যদি ঠিকঠাক সাধনার সুযোগ পেত তাহলে হয়তো আরো বড় হতো। বসে বসে ভাবতে ভাবতে এই গল্পটা আমার মনে এলো। গল্পটা হচ্ছে রোহনের কিসমত। সরকারি ঘুপচি ঘরে বসে সারা রাত ঘুমোয়নি লক্ষ্মী। রাত কেটে গেল, রোহন ঘরে ফিরল না। লক্ষ্মীর মরদ কাজ করত কয়লার খাদানে। কয়লা তোলাই ছিল তার কাজ। এই কাজ করতে করতে কবে যে মারণ রোগ শরীরে বাঁধল বুঝতে পারেনি। একদিন কয়লার বদলে উঠে এলো তার প্রাণহীন দেহ। লক্ষ্মীর ডাক পড়ল। সে ছুটতে ছুটতে গেল, তারপর একেবারে শান্ত হয়ে গেল। ভবিষ্যৎ তার চোখের সামনে ঘুরপাক খেতে লাগলো। সে মাটিতে পড়ে গেল। তখন রোহন সবে হাঁটতে শিখেছে। সে রয়েছে বাড়িতে একা। কি করবি লক্ষ্মী? যা ভালো বোঝেন করেন বাবুরা। আমার কাছে পয়সা নাই, আমার একটা কাম দেন। রোহনকে কি খিলাবো? ভাবতে দে। ঘর যা, বেটা একলা আছে না। শীর্ণকায়া লক্ষ্মী টলতে টলতে বাড়ির দিকে এগিয়ে যায়। দূর থেকে রোহনের কান্না শুনতে পায়। এইবার লক্ষ্মী ছুটে চলে, আবার পড়ে যায়। বাপায়ের নোকটা উঠে যায়। একটু দাঁড়ায়, হাঁপায়, আবার চলে। রোহন বাড়ির কাছে মাটিতে পড়ে আছে। কোলে তুলে নেয় ছেলেকে। একবার চিৎকার করে বিলাপ করে। ছুটে আসে পড়শিরা। জানতে পারে রোহনের বাবা নেই। তাই লক্ষ্মী সেবা করে, তারাই লক্ষ্মীর সেবা করে। কেউ একজন রোহনকে কোলে তুলে নেয়। লক্ষ্মী বসে চারিদিকে চোখ বোলায়। দড়িতে ঝুলছে ছেঁড়া গেঞ্জি, লুঙ্গি আর প্যান্ট। সকালেই বলছিল তবিয়ত ভালো নেই। কত মানা করলাম, শুনল না। মেরা নসিবই খারাপ। সন্ধেবেলা দুজন অফিসার এলেন। বাইরে থেকে ডাক দিল, ও লক্ষ্মী বাইরে আয়। লক্ষ্মী ঘোমটা টেনে বেরিয়ে এলো। হ্যাঁ বাবু। তুই কিছু টাকা পাবি, কি করব বল? আমি কিছু জানি নাই বাবু। রোহনের জন্য যেটা ভালো বোঝেন সেটাই করেন। তোর একটা ছবি নেব রে। কেনে বাবু? ছবি নেবেন কেনে? হেড অফিসে পাঠালে
তোর নামে টাকা আসবে, পোস্ট অফিসে জমা করে দেব, আর তুই প্রতি মাসে টিপ ছাপ দিয়ে টাকাটা তুলবি। রোহনকে বড় করতে হবে না? হ্যাঁ বাবু। অল্প করে কয়লা আনবি, চুলা ধরাবি, এই ব্যাগটা রাখ, শাড়ি, চাল, ডাল, সবজি, তেল আছে, এটা চালা, তারপর তোর কাজ আমি দেখছি। লক্ষ্মীর কাজ ঠিক হলো কলিয়ারিতে। কোয়ার্টারগুলি পরিষ্কার রাখার কাজ। রোহন আস্তে আস্তে বড় হচ্ছে। কলিয়ারির শেষ হয়ে রাস্তাটা চলে গেছে শহরের দিকে। সেখানে নানান প্রয়োজনীয় জিনিসে দোকানের পাশে একটা ক্যাসেটের দোকান, সারাক্ষণই গান বাজছে। আর রোহনের বয়স তখন বছর 6 হবে। ও প্রায়ই সময় চলে যায় সেই দোকানে, শুনে শুনে গানগুলো ওর মুখস্থ হয়ে যায়। কালো চক্রের আবর্তনে পরিবেশের অঙ্গসজ্জাও পাল্টাতে থাকে। কলিয়ারির পাশে বসতি গড়ে ওঠে। জামা কাপড়ের দোকানের সঙ্গে সঙ্গে ইলেকট্রনিক্স জিনিস, স্টেশনারি সব গজিয়ে ওঠে। সিডি ক্যাসেটের দোকানেরও শ্রীবৃদ্ধি হয়। কলিয়ারির বড়বাবু সময় পেলে কোয়ার্টারে রোহনকে ডেকে পাঠায়। লক্ষ্মী বড়বাবুর রাতে রান্না করে দেয়। বড়বাবু দয়া করে লক্ষ্মীদের রাতের খাবারটুকু দেন। লক্ষ্মী যখন রান্না করে, রোহন বড়বাবুর কাছে পড়াশুনো করে। কলকাতা থেকে রোহনের জন্য আসে স্লেট, পেন্সিল, ছড়াছবির বই। রোহনের পড়াশোনার থেকে গানের দিকেই বেশি টান। সময় পেলেই ছুট লাগায় ওই সিডির দোকানে। রোহনের একটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে, গান শুনেই সেটা স্মৃতিতে বসে যায়। তারপর অবলীলায় গেয়ে ফেলে সেই গান। সবাই বাহবা দেয়, খাবারও কিনে দেয়। হাতে পয়সা দেয় না রোহনকে। স্কুলের মুখ দেখেনি রোহন, কিন্তু অল্প স্বল্প পড়তে পারে। ছট পরবে বিশাল একটা উৎসব হবে, তাতে গানা বাজনা খানাপিনা হবে। বাইরে থেকে আর্টিস্ট আনা হয়, সারা রাত চলে হই হুল্লোড়। ভোর হয়ে যায় রোহনের গান শুনতে শুনতে, খাওয়ার কথা মনেও থাকে না। লক্ষ্মী ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায়। লক্ষ্মীর সারাদিনের জমখাটুনির পরে সে ঘুমিয়ে পড়ে। একটা মিষ্টি গলার গান শুনে লক্ষ্মী উঠে বসে। অবাক হয়ে দেখে রোহন গাইতে গাইতে ফিরছে। গালে হাত দিয়ে ভাবতে থাকে, রোহন এত সুর কোথা থেকে পায়? মা খানে দো, ये गाना कौन सिखाया? कोई नहीं, ऐसे अपना अपनी। ছট পর্বের দিন সকাল থেকে তোড়জোড়। একটা ঠেলায় উপচে পড়া ফল নিয়ে, বিশেষ করে কলা নিয়ে সবাই চলল সূর্য প্রণাম করতে। ঘাটে গিয়ে স্নান সেরে যারা ব্রত রাখে তারা দণ্ডি কাটতে কাটতে ঘরে ফেরে। সারা রাত গান গেয়ে যায় রোহন। তার গান শুনে রাস্তায় ভিড় জমে যায়। গঙ্গার ঘাটে খুব ভিড়। এক একটা দলে দলে নরনারী আসছে। তাদের মধ্যে একজনের মিউজিক সিস্টেম আছে। সে এসে রোহনের হাতটা ধরে। বাবা, কোথায় গান শিখেছ? কোথাও না, আমার একটা মিউজিক রুম আছে, কাল বিকেলে আসতে পারবে? মাকে পুছো। क्या बाबा? माँ जी उसको गाना सिखाएगा? भगवान उनमें बहुत कुछ दिया है, हम लोग फंक्शन में भी जाता है, वो भी कमाएगा पैसा। ठीक है बेटा, देखो तुम्हारा ऊपर सब कुछ छोड़ दिया। শুরু হলো রোহনের নতুন জিন্দেগি। গান আর শুধু গান। কখনো কখনো অনুষ্ঠানেও গান গায় রোহন, কিছু পয়সাও পায়, মায়ের হাতে তুলে দেয়। লক্ষ্মী কিচ্ছু বলে না, চোখের জল বাদ মানে না। এবার রোহন চলল কলকাতায় এক অনুষ্ঠানে। আধ ঘন্টা গানের জন্য বরাদ্দ হলো 5,000 টাকা। সে রাখলো 500 টাকা, বাকি টাকা মিউজিশিয়ানরা রাখলো। এইভাবেই চলতে থাকলো লক্ষ্মীর সংসার। এরপর বড় জায়গায় ডাক এলো রোহনের।
একটা মিউজিক্যাল শোতে ডাক এলো, সঙ্গে লক্ষ্মী। অশিক্ষিত লক্ষ্মী মলিন কাপড়ে ছেলেকে নিয়ে এলো। বিশাল প্ল্যাটফর্ম, জুরিরা সব বসে আছেন, প্রতিযোগীরাও বসে আছে যে যার জায়গায়। প্রথমেই ডাক পড়ল রোহনের। মা প্রায় কাঁপতে কাঁপতে এসে দাঁড়ালেন, কোনো কথাই বলতে পারে না। তখন জুরিরা রোহনকে গান গাইতে বলে। রোহন গান গায়। সে গান যেন কোন সুদূর অমৃতলোক থেকে ঝরে পড়ছে ঝর্ণার মতো। এ শোতে রোহন প্রথম স্থান পায়। একজন জুরি রোহনের পুরো দায়িত্ব বহন করতে চান। লক্ষ্মীর হাতে একটা প্যাকেট আর রোহনের গলায় পরিয়ে দেন সোনার মেডেল। রোহন বড় চোখে ফ্যাল করে দেখে, কিছু বুঝে উঠতে পারে না। আকাশ থেকে পুষ্পবৃষ্টির মতো ঝরে পড়ে সোনালি টুকরো টুকরো কাগজের কুচি। জুরি রোহনের মাকে বিনয়ের সঙ্গে প্রশ্ন করেন, माई बेटा को ऊपर माँ की कृपा है, बड़ा होके बहुत नाम कमाएगा, उनको मुझे दे दीजिए। नहीं नहीं, ये हो नहीं सकता, मेरा बच्चा मुझसे दूर रहेगा। सोचिए तो, उनको शिक्षा की जरूरत है। रोहन लक्ष्मी के जड़िए धरे। সে এক চোখে জল আনা দৃশ্য। ঠিক হলো লক্ষ্মীও সঙ্গে থাকবে জুরির বাড়িতে। 4 দিন পর দেশওয়ালি ভাইয়ের সঙ্গে রোহন লক্ষ্মী কলকাতায় এলো। জুরির কথা মতো স্টেশনে অপেক্ষা করতে লাগলো। নির্দিষ্ট সময়ে বাঁশি বাজিয়ে ট্রেন এলো। ট্রেন ছুটে চলল রোহন লক্ষ্মীকে নিয়ে তার গন্তব্যে। নমস্কার, শান্ত শুভেচ্ছা, সবাই ভালো থাকুন। কি করে বুঝতে পারবো যে ভালো লাগছে আপনাদের, সেই সুযোগটা আমাকে করে দিন।